আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সাহসী নেত্রী যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি। এবং আমি মিষ্টি আপার নামের পরে আরেকটি নাম এখানে একটু সংযোজন করতে চাই। আপনারা জানেন যে আমাদের দারুস সালাম থানা বিএনপি যে আহ্বায়ক এস.এস. সিদ্দিক সাজু, তিনি দুবাই অবস্থান করছেন। গতকালকে তার প্রায় দীর্ঘ 4 ঘন্টা চালিয়ে একটি অস্ত্রোপচার হয়েছে। আমার সাথে অনেক রাতে তার কথা হয়েছে, তিনি কিছুটা সুস্থ আছেন। এখন পর্যন্ত যে 4 ঘন্টা যে ধকল অপারেশনের, সেটা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি। আজকে তিনি যদি এখানে উপস্থিত থাকতেন তাহলে তিনি আজকের এই কর্মশালা সভাপতিত্ব করতেন। তো আমরা তার জন্য দোয়া করব, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তরের যে কর্মশালায় তিনি যখনই আমরা তার কাছে সময় চেয়েছি তিনি সময় দিয়েছেন এবং এই কর্মশালাকে আরো পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং আমাদের সকলের প্রিয়, ইতিমধ্যে যিনি এই কর্মশালাকে বাস্তবায়ন করার জন্য বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে আপনাদের সকলের কাছে সুপরিচিত হয়ে গেছে আমার সেই প্রিয় ভাই, প্রিয় নেতা জনাব ডক্টর মাহাদি আমিন আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আমাদের মাঝে উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুন্সি বজলুল বাসিত আঞ্জু আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেকজন সংগ্রামী পরিশ্রমী নেতা জনাব এস.এম. জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সাহসী পরিশ্রমী নেতা যুগ্ম আহ্বায়ক জনাব এ.বি.এম. রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি গাজী রেজাউল হোসেন রিয়াজ, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আফাজ উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী নেতা হাজী মোহাম্মদ ইউসুফ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহ আলম, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী নেতা মাহবুব আলম মন্টু, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য শামীম পারভেজ, সদস্য জাহাঙ্গীর মোল্লা, সদস্য আবুল হোসেন আব্দুল, সদস্য আলহাজ নাসির উদ্দিন, সদস্য মোতালেব হোসেন রতন, সদস্য রেজাউর রহমান ফাহিম, আমাদের ঢাকা মহানগর উত্তর
মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব বাকি বিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আমাদের ইকবাল, আমাদের বাংলা কলেজের সাধারণ সম্পাদক ফয়সাল, আমাদের সাবেক কমিশনার মাসুদ খান, ঢাকা মহানগরের নেতা সাবেক, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব মাহবুব আলম ভুইয়া শাহীন, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব মনিরুল আলম রাহিমি, আমাদের আরেকজন সাহসী নেত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য তাসলিমা চৌধুরী রিতা, সদস্য হান্নানুর রহমান ভুইয়া হান্নান, আমাদের সাবেক মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব মোহাম্মদ হানিফ মিয়া, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জিয়াউর রহমান জিয়া, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির একমাত্র দাঁতের ডাক্তার আমাদের কবির আহমেদ রিয়াজ, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মাহবুবুর রহমান, সদস্য হাফিজুল হাসান শুভ্র, আমাদের বাবুল ভাই রয়েছেন এখানে সঞ্চালনের দায়িত্বে, আমাদের আরিফ রিদা রয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের রাজীব রয়েছে, জিন্না রয়েছে ছাত্র দলের, আমাদের সিজার রয়েছে ছাত্র দলের, এবং আমার ওই পাশ থেকে আছে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের সাবেক মহানগরের নেতা রবিউল ভাই রয়েছে, আমাদের ঢাকা মহানগর উত্তরের জেসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, আমাদের ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সভাপতি রবিন খান, আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, আমাদের ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের সভাপতি শামসুন নাহার বেগম, আমাদের ওলামা দলের সদস্য সচিব মাওলানা সাইফুল, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, আমাদের বাংলা কলেজের সভাপতি মোকলেস সহ রসমাই কোন ফাঁকে বাদ পড়ছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হুমায়ুন কবির রওশন সহ আমাদের মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে দারুস সালাম থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার কমিটির বডিটা অনেক বড়, 50 জন, এই জন্য নাম বলতে একটু সময় লাগে, এই জন্য সবাইকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। এবং আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য, আমাদের সাবেক কাউন্সিলর, আমাদের সকলের প্রিয় জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একটু আরো বসে, এই বাকি ভাই একটু পিছনে আসতে হবে, একটা চেয়ার একটা চেপে যেতে হবে, একটু আরো একটা চেয়ার চেপে গেলে একটু বসতে পারবে আমার। প্রিয় উপস্থিতি, আমি রমজান মাস, গরম, বেশি সময় নিব না। আপনাদের কাছে কি লিফলেটটি পৌঁছেছে সবার হাতে? একটু দেখান তো লিফলেটটা পৌঁছেছে কিনা। এটা কি পড়ছেন সবাই? আপনারা বলেন তো পড়ছেন কে কে? ওই যে পিছনে পড়ে না, এই জন্য হাত তুলে না কেউ। পড়া হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারণ এটা পড়লে আজকের কর্মশালা সফল হবে, এবং এটা পড়ে বুঝে আপনারা যখন আপনার পরিবার, আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে কেন এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দেওয়া হয়েছে, এটা কেন দরকার, এটার জন্য কি কি করণীয় আছে, এটাকে কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের আমাদের এই আলোচনা। সেই আলোচনা এবং এই কর্মশালা বাস্তবায়ন করার জন্য আপনাদের হাতে যে লিফলেটটি দেওয়া হয়েছে, এটি অবশ্যই আপনারা পড়বেন মনোযোগ সহকারে, এবং পড়ে বুঝে এই বিষয়টি সাধারণ মানুষের সাথে গিয়ে শেয়ার করবে। যে কারণ এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মশালা এবং রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দেওয়া হয়েছে, এই রূপরেখা দেওয়া হয়েছে প্রায় 2 বছর আগে, যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় অবৈধভাবে বসেছিলেন। সেই তখনই
আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপলব্ধি করেছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে কুক্ষিগত করে যেভাবে ধ্বংস করে দিচ্ছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য সংস্কারের প্রয়োজন। সেই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য প্রায় 2 বছর আগে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জাতির সামনে তুলে ধরেছে এবং এটি তুলে ধরার পর থেকে আমাদের বিভাগীয় পর্যায়ে এই কর্মশালা হয়েছে, আমাদের জেলা পর্যায়ে কর্মশালা হয়েছে, আমাদের বিভিন্ন পর্যায়ে কর্মশালা হয়েছে, আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে এই কর্মশালা চলমান রয়েছে। আজকে আমরা 24তম কর্মশালা আজকে দারুস সালাম থানায় অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই কর্মশালা বা এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য কেন এই রূপরেখা দেওয়া হয়েছে? আপনারা জানেন যে 1/11-এর পর থেকে এই স্বৈরাচার সরকার অবৈধভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকারের আজ্ঞাবহ সরকার হয়ে বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল, সেই স্বৈরাচার সরকার যেদিন থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করে তাদের পথ চলা শুরু করেছে, ঠিক তখনই প্রথমে একটি কাজ করেছে। কারণ তারা চিন্তা করেছে, কারণ তারা তো জনগণের দল না, তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দল। তারা চিন্তা করেছে যে আমরা তো এই দেশে রাজনীতি করি জনগণের জন্য না, তারা রাজনীতি করেছে তাদের নিজেদের জন্য, তাদের নিজেদের উন্নয়নের জন্য, তাদের পরিবারের উন্নয়নের জন্য। যার কারণে ক্ষমতাকে কিভাবে সারা জীবন তাদের হাতে রাখা যায়, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা প্রথমেই একটি কাজ করেছিলেন, সেটা হচ্ছে সংবিধান থেকে তারা বাংলাদেশের মানুষ যাতে আর কখনো অবাধ নিরপেক্ষ সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে না পারে, এই কারণে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। এইটা বাতিল করার পরে তখনই কিন্তু বোঝা গেছে যে আওয়ামী সরকার বাংলাদেশে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা তাদের যে ফ্যাসিস্টের যে চরিত্র, আমরা মাঝে মাঝে ওই যে ছবি দেখি না, হরর মুভি, ভূতের ছবি দেখি না, বাচ্চারা দেখলে যে ভয় পায়, ওইভাবে তাদের একটি ভৌতিক চেহারা তারা নিজেদের রাজনীতির ভিতরে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। সেই রাজনীতির পরিবেশে তারা সেই হরর, সেই ভৌতিক, সেই ফ্যাসিস্ট যে ভয়াবহ রূপ, সেটা বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়ে একটি ভয়ের পরিবেশ, একটি ভয়ের রাজনীতি নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের মানুষের উপরে ফ্যাসিস্টের যে আচরণ, ভৌতিক যে আচরণ, সেই প্রভাবের মাধ্যমে জনসাধারণের ভিতরে একটি ভীতির সঞ্চার তৈরি করেছিল তারা। সেই ভীতির সঞ্চার থেকে শুরু করে আমরা 2014 সালের সেই ভয়াবহ নির্বাচন আমরা দেখেছি, যে বিনা সিটে তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে। যে নির্বাচনে মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালও যায় নাই। কুকুর বিড়াল গেছিল, সেই নির্বাচনে যায় নাই। এইভাবে ধারাবাহিকভাবে তারা বাংলাদেশের মানুষের ভিতরে ভয়ের ভীতির সঞ্চার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে, গায়েবী মামলা দিয়েছে, দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে মামলা হামলা দিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা। কিন্তু আমরা সেই 2014 সালের একতরফা নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
প্রত্যেকটি নেতা কর্মী দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিল দেশের সাধারণ মানুষের সাথে। তার পরবর্তীতে আমরা 18 সালে যে নির্বাচন দেখলাম, আগের দিন রাতেই ভোট হয়ে গেছে। রাতের অন্ধকারে তারা নিজেদের ভোট নিজেরা সিল ছাপ্পার মাইরা তারা আগে ব্যালট বাক্স করে পরের দিন সকালবেলা, সেটা তো নির্বাচন ছিল না, ছিল কারফিউর মতো ছিল না ভাই। বিএনপির কোন নেতা কর্মী সাধারণ মানুষকে ভোট দিতে পারছিল? ভোট দিতে পারে নাই। এবং আওয়ামী লীগেরও যদি দুই একজন কেউ গেছে, সেও গিয়ে দেখা যায় তার ভোট আগের দিন রাত্রি দিয়ে দিচ্ছে। আওয়ামী লীগেরও ভোট দেওয়া লাগে নাই। আমরা সেই ভয়াবহ নির্বাচনও আমরা দেখেছি যে স্বৈরাচার সরকার কিভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, প্রভাব খাটিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, রাজনীতিকরণ মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে জোর করে ধরে রেখেছিল। তারপরে 2024 সালে নির্বাচনের কথা বলেন, সেই নাটকীয় দামি নির্বাচন আপনারা বেশি দিন হয় নাই, কয়েকদিন আগের কথা, তাই না? কয়েক মাস আগের কথা আপনারা সকলেই দেখেছেন যে স্বতন্ত্র তারা, নৌকাও তারা। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল নাই, শুধু আওয়ামী লীগ, তাই না? তারা এইভাবে বাংলাদেশে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা জোর করে দামি নির্বাচন, নাটকীয় নির্বাচন করে আবারও সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। তারা যে স্বপ্ন দেখেছিল দীর্ঘ 17 বছর, যে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায়, তারা আল্লাহকেও তারা ভুলে গেছিল। উপরে যে একজন আছেন যার হাতে হায়াত ময়ূর, তার কথাও তারা ভুলে গেছিল। যে তারা যে শিরকি কথা বলতো, দাম্ভিকতার সহিত কথা বলেছে, অহংকারের সহিত কথা বলেছে, সেই অহংকারের পতন, সেই স্বৈরাচারের পতন বাংলাদেশের মানুষ 5ই আগস্ট দেখেছে। কিভাবে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমি এত কথাগুলো এই কারণে বললাম, আপনাদের সকলের মনে আছে, আমি একটু মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে এই কথাগুলি বললাম। কেন এই রাষ্ট্র কাঠামো মেরামত দরকার? আমরা সেই 2008 সালের পর থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যে স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ, রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মাজা ভেঙে দিয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। আজকে প্রশাসনের দিকে তাকান, পুলিশ প্রশাসনকে স্বৈরাচার সরকার কিভাবে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য কিভাবে তারা ব্যবহার করেছে। মনে হয়েছে এমন সময় মাঝে মাঝে আমাদেরকে যখন অ্যারেস্ট করেছে, আমাদেরকে যখন নিয়ে হামলা দিয়েছে, যখন আমাদের উপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনার চেয়েও ওই আওয়ামী লীগের ওই প্রশাসনের লোকরা সবচেয়ে বড় আওয়ামী লীগার। এইগুলি এই যে এখানে যারা মঞ্চে বসে আছে, আপনারা সামনে যারা বসে আছেন, প্রত্যেকেই আপনারা জেল খেটেছেন, প্রত্যেকের নামেই আপনাদের মামলা রয়েছে। আপনারা জানেন যে আপনাদের পরিবারগুলো কিভাবে কষ্ট করেছে, কিভাবে পরিবারের উপরে নির্যাতন চালিয়েছিল এই অবৈধ ফ্যাসিস্ট সরকার। এই কারণে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বাংলাদেশের যে রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করে ফেলেছে স্বৈরাচার সরকার, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 2 বছর আগেই তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা দিয়েছিলেন। তিনি কিন্তু আগেই চিন্তা করেছিলেন যে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো সব ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে, সেগুলো যদি মেরামত করতে না পারি কিভাবে আমরা সোজা হয়ে দাঁড়াবো।
কিভাবে আমাদের অর্থনীতির চাকা সচল হবে, কিভাবে আমাদের মানবাধিকার সচল হবে, কিভাবে আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, কিভাবে আমাদের সংবাদ মাধ্যম গণমাধ্যম সঠিকভাবে সোজা হয়ে তারা কাজ করবে, স্বাধীনভাবে তারা কাজ করবে, কিভাবে আমাদের মানুষের যে চাওয়া যে প্রত্যাশা সেগুলো যে দাবি সেগুলো কিভাবে আমরা পূরণ করব। আজকে দেখেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকাল কি বলেছেন, আমাদের ডক্টর মাহাদি আমিন সেখানে উপস্থিত ছিলেন সেই ইফতার মাহফিলে। তিনি বলেছেন বাংলাদেশে সবার আগে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে আমাদের। আমরা সেই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য আপনাদের সকলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অনেক কাজ রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে আপনাদের। সেই দায়িত্বগুলো যদি আপনারা সঠিকভাবে আপনাদের পরিবার, আপনাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলেই আমরা সেই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনারা নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে ওয়াকিবহাল হন। আপনাদের যে দায়িত্ব, এখানে বসে আমি কথা বললাম, আমাদের ডক্টর মাহাদি আমিন কথা বললো, আমাদের বক্তারা কথা বললো, শুনে চলে গেলেন বাসায়, এটা কিন্তু দায়িত্ববোধ বা কর্তব্যবোধ না। আমরা যে কথাগুলো বলছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কথাগুলো প্রতিদিন আপনাদের সামনে বলছে যে আমরা পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, এদেশের জনগণের দল, সেই জনগণকে সাথে নিয়ে আমাদের আগামীর পথ চলা, আগামীর সুন্দর সমাজ গড়া, আগামীতে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্রে বাংলাদেশকে গড়ে তোলা। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করতে হবে। কারণ আপনারা দেখছেন 5ই আগস্টের পরে গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছে, কিন্তু গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র থেকে আমরা যখন বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, কিন্তু স্বৈরাচার মুক্ত কিন্তু পরিপূর্ণভাবে এখনো হয়নি। বাংলাদেশে কিন্তু এখনো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে থাকা অনেক ষড়যন্ত্রকারীরা, গণমাধ্যমে বসে থাকা অনেক আওয়ামী লীগের দোসররা, বিদেশি প্রভুদের, প্রভু তো একটাই ভারত, আর কেউ নাই প্রভু এই হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার প্রভু শুধু একটাই ভারত। সেই ভারতের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার অপচেষ্টা করে যাচ্ছে এবং তারা চেষ্টা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে ব্যর্থ প্রমাণিত করা যায়। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে, এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার আহ্বান করছি যে দেশে গত 6 মাসেও কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা আসে নাই। তাদেরকে বারবার বলছি আপনারা দ্রুত নির্বাচন দেন। এদেশের জনগণ প্রত্যাশা করছে দ্রুত নির্বাচনের, যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে,
বাংলাদেশে পরিপূর্ণভাবে স্বৈরাচারের যে দোসররা বিভিন্ন আনাচে কানাচে বসে আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের মাধ্যমে তাদের যে স্বৈরাচার শেখ হাসিনা বাইরে পালিয়ে গেছে তাকেও বাংলাদেশে এনে পরিপূর্ণভাবে তাদের বিচার করে বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করা হবে এবং সেই স্বৈরাচার মুক্ত করার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে মানবিক যে মূল্যবোধ সামাজিক যে মূল্যবোধ রয়েছে মানুষের যে দৈনন্দিন যে চাহিদা রয়েছে মৌলিক অধিকার রয়েছে সেটা পূরণের মাধ্যমে আমরা বাংলাদেশের মাটিতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করব বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেই ব্যবস্থাও ইনশাআল্লাহ আমরা করব এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন আমাদের যে দৈনন্দিন যে চাহিদাগুলো রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে দিনকে দিন সেই দ্রব্য মূল্য দাম কিন্তু বৃদ্ধি হতে চলেছে আমাদের এই জায়গাগুলো নিয়ে আপনাদের আমাদের অনেক করণীয় রয়েছে সেই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে কারণ এখন পর্যন্ত ওই দ্রব্য মূল্যের যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট সেটা কিন্তু এখনো সেই স্বৈরাচারের হাতে রয়ে গেছে সেইখান থেকে যদি সিন্ডিকেট আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু দ্রব্য মূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাবে না এই জন্য আমাদের এবং সকলের এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকলের কাছে আহ্বান করব দ্রুত সময়ের ভিতরে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসে পাশাপাশি আমাদের যে সামাজিক যে কার্যক্রমগুলো রয়েছে আমরা যে একটি সুন্দর সমাজ গড়তে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের যে সামাজিক কার্যক্রমগুলো রয়েছে যে বিভিন্ন জায়গায় আমরা বিশৃঙ্খলা দেখছি বিভিন্ন জায়গায় অপপ্রচার দেখছি বাংলাদেশে এখন তো আর কোনো আওয়ামী লীগ নাই সবাই বিএনপি হয়ে গেছে এবং নব্য বিএনপি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে তারা অপপ্রচার করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই অপপ্রচারের মাধ্যমে আমরা কিন্তু একটি জিনিস খেয়াল করছি কথায় কথায় শুধু বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়া হয় বাট বিএনপি কোন অন্যায়কারীকে কোন চাঁদাবাজকে কোন লুটতরাজকে কোন প্রকার প্রশ্রয় দেয় না এবং আমরা যখনই আমাদের হাতে আমাদের দলীয় কোনো নেতা কর্মী যদি এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত হয় সাথে সাথে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিচ্ছি তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত শীর্ষ নেতৃবৃন্দ পর্যন্ত সতর্ক থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো ষড়যন্ত্র কোনো দোসররা বাংলাদেশের মানুষের উপরে আর কোনো ক্ষতি করতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাই আসুন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সংক্ষেপে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রয়েছে সেটা ছোট ছোট করে কিছু বিষয় বলে আমি পরবর্তী বক্তা আমাদের ডক্টর মাহাদি আমিন তিনিও বিস্তারিতভাবে বলবেন বলার পরে ইনশাআল্লাহ আমাদের যে বক্তা যারা রয়েছে চেষ্টা করব 5টার ভিতরে যাতে আমরা শেষ করে দিতে পারি।